সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা আমাদের। আর আপনাদের প্রতি আহ্বান আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ভাবছেন বিষয় কি? আমাদের আজকের বিষয় নারী পুরুষের সমতা। আমরা জানি যে এই যে পুরো পৃথিবীটা, সেই পৃথিবীটা দারুণভাবে গড়ে উঠেছে নারী পুরুষের সহযোগিতায়। একটু একটু করে তারা দুজন মিলেই বা নারী পুরুষের যেই আসলে সমন্বিত প্রচেষ্টা, সেটাতেই আজকের এই পৃথিবী এত আলোকিত, এত যে অগ্রগতি, সমস্ত কিছু, যেটা নিয়ে কবি নজরুল খুব সুন্দর করে বলেছেন যে নারী পুরুষের যেই সমতা, সেই সমতা কিন্তু আসলে নিশ্চিত করতে হলে আমাদের সবাইকেই এগিয়ে যেতে হবে। তাই সেই বিষয়টিকে মাথায় রেখেই আমরা আজ বিষয় রেখেছি। আর মাত্র মাঝখানে একটি দিন, তারপরেই আন্তর্জাতিক নারী দিবস, যেই দিবসটি সবসময় নারীদের জন্য বিশেষ, এবং এই দিনটাকে কেন্দ্র করে আমরাও নেক্সাস লেডিস ক্লাবে, নেক্সাস লেডিস ক্লাব মানেই পুরোটাই নারীদের, সেখানে সবসময় নারীরা বিশেষ, কিন্তু তবুও আমাদের বিশেষ আয়োজন, এবং সেই আয়োজনের সপ্তাহ জুড়েই আমাদের সাথে থাকছে সেই সব নারীরা যারা বাংলাদেশকে তুলে ধরছে বিশ্বের বুকে, এবং নারী হিসেবে তাদের প্রতিনিধিত্ব করা আমাদেরকে অনেক বেশি সম্মানিত করে, গৌরব জাগায়। হ্যাঁ, আমাদের সাথে আজ স্টুডিওতে আমরা পেয়েছি রেহানা আক্তার রুমা, প্রোগ্রাম ম্যানেজার, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। অনেক শুভেচ্ছা আপা। আপনাকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। এবং ভীষণ মিষ্টি দেখাচ্ছে, দারুণ একটা শাড়িতে। আপনাকে অনেক সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আপা। দর্শক আছেন সেই সাথে আরও একজন বন্ধু, যিনিও একইভাবে নারীদের প্রতিনিধিত্ব করছেন এবং একটি আন্তর্জাতিক সংস্থাতে বাংলাদেশকে তিনি সম্মানের জায়গায় নিয়ে কাজ করছেন। হ্যাঁ, আমাদের সাথে আছেন ইপসিতা হাবিব, লিড রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড অ্যাডভোকেসি, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। অনেক শুভেচ্ছা আপা। ধন্যবাদ আপা, আপনাকে অনেক শুভেচ্ছা। ভীষণ ভীষণ ধন্যবাদ। এবং আপনারা দুজন বন্ধু, সহকর্মী, দীর্ঘদিন একসাথে কাজ করছেন, আজকে আমাদের আয়োজনে সময় দিতে এসেছেন, এবং দারুণ একটা সময়ে, এটা আমাদের জন্য ভীষণ বড় পাওয়ার। তো শুরু করি আপা আপনাকে দিয়ে। এই যে আমরা নারী পুরুষের সমতার কথা বলছি, যেভাবে নজরুল বলেছেন যে অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর, অর্থাৎ সেখানে ভীষণ সম্মানের জায়গা। এবং আমরা যদি একটুখানি ধর্মীয় যেই মানে সম্মানের জায়গায় সৃষ্টিকর্তা যেভাবে বিভিন্ন ধর্মের সবখানি কিন্তু বলেছে যে নারী পুরুষ কতখানি গুরুত্বপূর্ণ, এবং সেখানে তাদের অর্ধাঙ্গ হিসেবে একজন আরেকজনের জন্য। কিন্তু সেই জায়গায় আমরা যদি দেখি যে পৃথিবীর বাস্তবতায় বিভিন্ন সময়ে বড় বড় সংস্থা বলি, আমাদের নারী দিবসের প্রতিপাদ্য বলি, সেগুলো অনেকটা প্রতিপাদ্য হয়েই থাকছে, কিন্তু নারীর সমতা সত্যিকার অর্থেই ডিসিশন মেকিংয়ে কিংবা অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের পর সেটা উপভোগ করার ক্ষেত্রে এই সমতা কি আসলেই আসছে বা এসেছে? চমৎকার একটি কোশ্চেন। এবং আমার মনে হয় যে আসলে সময়ে যে এই যে নারী দিবস আমরা পালন করবো আর একদিন পরে, এবং এই পুরো মাস জুড়ে কিন্তু নারীদের প্রতি সম্মান রেখে আমরা কিছু কাজও করব। তো প্রথমে আপনি যে নজরুলের কথাটা বললেন, যে তার লাইনটা যেভাবে আছে যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তার মানে সৃষ্টির আদি লগ্ন থেকেই কিন্তু এটা প্রতীয়মান হয় যে নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক, এবং বলা যায় যে সম্পূরকভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং কাজও করছে। কিন্তু যখনই এই জায়গাটাতে অ্যাপ্রুভালের একটা ব্যাপার থাকছে বা এটা এর সামনে নিয়ে আসে নারীকে, সেই জায়গায় আসলে আমরা দেখছি যে ডিসক্রিমিনেশনটা। এবং এজন্যই তো সমতার প্রশ্ন আজকে যে প্রতিপাদ্য নারী পুরুষের সমতা। কেন আমরা এটা নিয়ে কথা বলছি? কারণ নারীর অবদান আছে, কিন্তু তার যথাযোগ্য মর্যাদাটা নারী পাচ্ছে না, গ্রহণযোগ্যতাটা। ওই জায়গাটা আসলে হয় কি, কান্ট্রি যদি আমরা বাংলাদেশের অ্যাসপেক্টসেও বলি, সেই জায়গাটায় হচ্ছে প্রথমত হচ্ছে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। যে আমরা শুধু যদি প্রগতিশীল বা আমরা যদি আরবান এরিয়া নারীদের কথা বলি, যদিও কিছুটা এগিয়ে আছে, কিন্তু মানে আমাদের তো চিন্তা করতে হয় অল ওভার বাংলাদেশের কথা। তো ওই জায়গাটাই আসলে আমাদের মূল ফোকাসটা, যে আমরা কি আসলে নারীরা সেভাবে করতে পারছি কিনা। তো আপনার কথার উত্তরে বলতে হয় যে আসলে সেই জায়গাটায় আমরা রাষ্ট্র থেকে সেই যথাযথভাবে সেই জিনিসগুলোকে নার্সিং করতে পারিনি, প্রাতিষ্ঠানিকভাবে করতে পারিনি। একটা বড় এক্সাম্পল দেখেন যে আমাদের অর্থনীতিতে 36% হচ্ছে নারীর অবদান আমরা বলছি,
আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যে 5 নম্বর প্যারামিটার হচ্ছে সেটার তো কিন্তু ইপসিতাপা কাজ করে, এটা নিয়ে অনেক জানেন উনি, যে ওখানেও কিন্তু আমরা এই গোলটাকে অ্যাচিভ করার কাজগুলো করছি। কিন্তু ওই জায়গায় দেখেছি যে নারীরা ব্যারিয়ারের মূল জায়গাটা হচ্ছে একটা স্ট্রাকচারাল, একটা হচ্ছে ইনস্টিটিউশনের যে জায়গাগুলো, সেখানে নারীর অংশগ্রহণটা আমরা পুরুষের মতো করতে পারিনি। হ্যাঁ, নিশ্চিত করতে পারছি না। সেই জায়গায় আপনি আরেকটা কথা বলেছেন, ডিসিশন মেকিং। আপনি দেখেন যে একই মানে আমাদের মতো অনেক প্রতিষ্ঠানেও দেখবেন যে, এবং আরও কর্পোরেটের জায়গাগুলোতে একই কোয়ালিফিকেশন নিয়ে এবং একই রকমের যোগ্যতা নিয়ে যে হয়তো অ্যাপ্লাই করেছে, দুইজনই একই যোগ্যতা নিয়েই অ্যাপ্লাই করেছে, দুইজনেরই চাকরি হয়েছে, কিন্তু কখনো কখনো কিন্তু তাদেরকে লোয়ার পেও করা হচ্ছে। এটা ভীষণভাবে আপা, এবং আমার মনে হয় আপা শুধু এটা যে বাংলাদেশে হচ্ছে তা কিন্তু নয়, আমেরিকার মতো যেখানে বলা হয় যে সম অধিকারের দেশ, সেখানেও কিন্তু ওয়ালমার্ট সহ বড় বড় যেসব কোম্পানিজগুলো আছে ইন্টারন্যাশনালি যারা কাজ করছে, তারাও কিন্তু পেমেন্টের ক্ষেত্রে নারী পুরুষের 100% মানে সমতা নিশ্চিত করছে না। রাইট। এই জায়গায় একটা ব্যাপার হচ্ছে যে প্রথমত হচ্ছে আমরা ইনক্লুসিভ এই কথাটা এখন খুব বলি, তাই না? তো যে পলিসি রিফর্মের ক্ষেত্রে এই জিনিসগুলো এভাবে আসা দরকার যাতে কাউকে বঞ্চিত না করা হয়, তখনই এই বিষয়গুলোকে আমরা আরও বেশি নিশ্চিত করতে পারবো, এবং এখানে কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা। তো এই জায়গায় আমাদের কাছে মনে হয় রাষ্ট্রীয় নীতিমালা, রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা করে দেওয়া এবং ইন্টারন্যাশনালি যে সাপোর্টগুলো, সেই জায়গাতে নারী বান্ধব কর্মপরিবেশ এবং নারীদেরকে নিয়ে আরও বেশি কাজ করলে সে জায়গাটা হবে। এবং আমার মনে হয় নারীদেরকে এটা বোঝানো যে তাদের সক্ষমতার জায়গাটা কতখানি তারা আসলে তৈরি করতে পারে, যেটা বোধহয় অনেক ক্ষেত্রে আমি আজকাল আমরা যদি দেখি যে এই যে আপনি 36% অফ টোটাল আমাদের যে আসলে যারা কাজ করছে তার মধ্যে নারী, এই 36%-এর মধ্যে কত পার্সেন্ট আসলে এডুকেটেড নারী কাজ করছে? এর মধ্যে বোধহয় মেজরিটি মোর দেন 25% হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার। রাইট। Less than 11% is like কাজ করছে যারা কিনা ডেস্ক জব করছে, এক্স্যাক্টলি, যারা এডুকেটেড। ওই যে 25% আমার জানার মধ্যে 25% হচ্ছে এই একদম গার্মেন্টস ওয়ার্কার, মানে টোটাল ওই 36 এর মধ্যে। এবং ইভেন সক্ষমতার জায়গাটা রাইট, ইভেন কিন্তু ওই 25% এর মধ্যেও যারা আছে তারা কিন্তু ওয়ার্কার বা লেবার, তারা কিন্তু ডিসিশন মেকিং লেভেল বা ম্যানেজারিয়াল লেভেলে কিন্তু নেই। হ্যাঁ, ডিসিশন মেকিং লেভেলে নেই বা ম্যানেজার, এই যে পোস্টগুলো গার্মেন্টস সেখানে কিন্তু না। হয়তো একটা শ্রেণী যারা একেবারে শুধুমাত্র ওই যে সুতো কাটা বা কোনো কিছু। শুনলে আশ্চর্য হবেন যে যখন এই শ্রেণীটার কথা বলছেন যে এই মানে কি বলবো সবচেয়ে লোয়ার গ্রেডে যারা, তাদের কিন্তু তারা কিন্তু প্রমোশন একসেপ্টও করতে চায় না, কারণ দায়িত্ব বেড়ে যাবে। বিকজ এখানে আরেকটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ যেটা হচ্ছে যে দ্য ডুয়াল বার্ডেন অফ ওমেন, কারণ তাকে কিন্তু বাসায় ফিরেও কাজ করতে হচ্ছে। তো সমতা যার কথা যখন বলছেন তখন আসলে ওই জায়গাটাও আসছে যে আসলে আমরা হাউসহোল্ড চোরগুলো, আমি ওইটা নিয়ে তো আসবই, কারণ এটা নিয়ে অনেক বেশি আমার মনে হয় আপনি যদি অ্যাডভোকেসি নিয়ে কাজ করেন, মানে ইটস আ ম্যাটার অফ অ্যাডভোকেসি, হিউজ অ্যাডভোকেসির বোধহয় দরকার রয়েছে। এবং আমরা না শুধু বিশ্বব্যাপী এই জায়গাটাতে ওমেনদেরই মানে হাতটা বাড়াতে হয় কাজের জন্য। এক্স্যাক্টলি। আমেরিকান ফিল্ম এবং নাটক দুটোই হচ্ছে ডেসপারেট হাউসওয়াইফ, এই যে কাজকর্ম করা, কাজ থেকে ফিরে বাচ্চা সামলানো, এভরিথিং যে ওয়াইফদেরই কাজ বা মায়েরই কাজ, সেটা আমি শুনবো। মজার ব্যাপার হচ্ছে যে এই জায়গায় যখন আমরা কোনো কোর্স ডিজাইন করি, সেটা বা খেয়াল করবেন যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কথাটাই কিন্তু সবসময় আঙুলটা তোলা হয় ফর উইমেন। আমি আসবো আপা, তবে তার আগে আমি একটু আপার কাছে আসতে চাই ঈপ্সিতা আপা, যে এই যে আসলে আমরা সমতার কথা বলছি, সমতা এমন একটা ব্যাপার না, আমি খুব একটু এভাবে কাব্যিকভাবে বলি যে 1 কেজি লবণ নয় কিংবা 1 কেজি চিনি নয় যে আমি বাজার থেকে কিনে আনলাম। ইটস এ হিউজ ম্যাটার অফ রেগুলার প্র্যাকটিস, যেটা শুরুটা করতে হয় ঘর থেকে, তারপরে তো প্রাতিষ্ঠানিক যেই কাঠামোর মধ্যে গিয়ে করা। আপনারা তো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মতো এত বড় একটা সংস্থা যারা কিনা এই মানে সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাজের উত্তরণের পথে তারা আসলে চেষ্টা করছেন। সেই জায়গা থেকে যদি আপনি বলতেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনারা যে কাজগুলো করেন অ্যাডভোকেসির জায়গায়, নারীরা আসলে নিজেরাই বা কতখানি বোঝে বা কতখানি মনে প্রাণে চায় যে
তার যে সমতার প্রশ্ন বা তার যে অধিকারের প্রশ্ন, জি জি কতখানি বলছেন? খুবই সুন্দর একটা প্রশ্ন, এবং এই জিনিসটাতে আমি আলোকপাত করতে চাই যে আমাদের অ্যাওয়ারনেস লেভেলটা আসলে আমরা আজ পর্যন্ত এত সংগঠন বাংলাদেশে, এত গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, কর্পোরেটরা এখন অনেক কি বলবো অ্যাওয়্যার হয়েছে, কিন্তু আমাদের মানে ঘরে কতজন নারী আছে যাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা আছে যে আমিও একজন মানুষ, আমারও সমান অধিকার আছে, আমিও কন্ট্রিবিউট করছি ইকোনমিতে, নো ম্যাটার আই এম গোয়িং আউটসাইড ফর income generating activity or I'm supporting my family. Exactly. Because if you monetize that, যে household work এর মানে এটা কি পরিধিটা কতটুকু, you can't, মানে এটা আসলে 24/7 একটা কাজ একদম, এবং 365 days, exactly 365 days and no holiday, no nothing. So ওই জায়গাটাতে অ্যাপ্রিসিয়েশনও কোনো সময় নাই। তো সেই জায়গাটাতে অ্যাডভোকেসির অনেক কাজ রয়েছে, এবং আমরা যখন কখনো প্রজেক্ট ডিজাইন করি, যে কোনো সংস্থায় কাজ করি, আমি তো অনেকগুলো সংস্থায় কাজ করে এসেছি এবং সব জায়গায় জেন্ডারের সাথে খুব ওতপ্রোতভাবে কাজ করার অভিজ্ঞতা আছে। তো যেই জায়গাগুলোতে আমার সবসময় ফিল হয়েছে যে অনেকে মানে ওই অ্যাওয়ারনেসটাই এখনো আমরা ডেভেলপ করতে পারিনি। মানে যুগের পর যুগ আমাদের মা আর দাদিরা যেভাবে কাজ করে এসেছে, তারা যেভাবে সংসারটাকে আগলে রেখেছে এবং মানে কখনো কিছু চাইনি, ঈদে একটা শাড়ি পেয়েছে তাতে জীবন চলে গেছে, সেই চাহিদার জায়গাটাও তৈরি হয়নি, বা সে যে কন্ট্রিবিউট করছে সেটাও না, কারণ তার মধ্যে এমন একটা ভয় কাজ করছে যে আমি তো বাইরে যাচ্ছি না, আমি তো বাসা থেকে করছি, সেই তো ইনকাম করে আনছে, আমার স্বামী তো ইনকাম করে আনছে, আমি একটা কিছু বললে চাইলে হয়তো বার্ডেন হবে, আমি একটা চাইলে তার জন্য কষ্টের জায়গাটা হবে। আমরা যখন গ্রামীণ রুট লেভেলে যাই ফিল্ড ভিজিটে, তখন আমরা দেখতে পাই এই জিনিসগুলা। আমি আশার কথা বলবো যে ধরেন 2010 বা 2010-এর আগেও যখন ফিল্ডে গিয়েছি বা এখন যখন ফিল্ডে যাই, অনেক পরিবর্তন এসছে গ্রামীণ সমাজে। এই যে পরিবর্তনের কথা বললেন আপা, এই সূত্রে এবং আপা একটু আগে বলছিলেন, যেটা কম বেশি আমরা খুব ভালোভাবে ফিল করতে পারবো যে এখনো পর্যন্ত আমরা যারা আরবান ওমেন, আমাদের প্রতিদিনের জীবন আর একদম প্রত্যন্ত অঞ্চলের একজন নারীর জীবনের মধ্যে বললে বোধহয় ভুল হবে না যে আকাশ পাতাল পার্থক্য। সো সেই জায়গা থেকে আপা এই যে পার্থক্যের জায়গায় আপনি বলছেন যে অনেক পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের জায়গাটা কি আসলে লক্ষণীয় যে হ্যাঁ একদম ওই প্রত্যন্ত অঞ্চলের একজন নারী সে তার অধিকারের জায়গা বলতে পারছে, বা একটা মেয়ে যে তার মেধার অনুযায়ী হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে সেই স্বপ্ন দেখে, সেটা নিয়ে সে কাজ করতে পারছে? হ্যাঁ জি, কারণ হচ্ছে এখন অনেক সংস্থা অনেক রকমের প্রজেক্ট করেছে, ডিজিটাল ইনফ্লুয়েন্স করছে, ডিজিটালি ওমেনদেরকে ইনফ্লুয়েন্স করছে, তাদের যে অ্যাক্সেস টু কন্ট্রোল ওভার রিসোর্স নিয়ে কাজ করার জন্য। যে আমি ধরেন গ্রামীণ কোনো মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন বা যারা কাজ করছে, তারা একসময় এমন ছিল যে গৃহিণীর নামে লোনটা নিয়ে আসলে সেটা ব্যবহার করতে হচ্ছে ঘরের পুরুষ সদস্যটি, এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন যে বাসার যে গৃহিণী সে কিন্তু আসলে ছোট করে চেষ্টা করছে, ছোট পরিসরে তার একটা এন্টারপ্রেনিউরিয়াল স্কিল ডেভেলপ করে, হয়তো বা একটা ডেইরি ফার্ম করছে ছোট করে, অথবা একটা পোল্ট্রি ফার্ম করছে, মাছ চাষ করছে, যেটা হয়তো 10-15 বছর আগেও চিন্তা করা যেত না, কিন্তু চিন্তা করা যেত না। আমরা যথেষ্ট সেই দিক থেকে আমি বলবো অনেক অ্যাডভান্স হয়েছি, এবং কিছু মোবাইল মানি অ্যাপের মাধ্যমে তারা কিন্তু সেভিংস করতে পারে, ডিপিএস করতে পারে। আমি যেটা বলবো যে আমি এটা 10 বছর আগে দেখিনি, এখন আমি এটা দেখতে পাই, এবং এটা আমাকে আশা জাগায় যে আসলে ওই নারীটির কাছে ধরেন 10,000 টাকাই কিন্তু অনেক, সেই 10 ধরে জমিয়েছে। 10,000 টাকা কেন, আপনি যদি বলেন যে 2,000 টাকা, মানে তাদের বলতে যতক্ষণ লাগে, আমরা হয়তো অনেকেই আরবান এরিয়ার এক তুড়িতে তার আগেই হয়তো টাকাটা খরচ করে ফেলি। এক্স্যাক্টলি। তো সেই জায়গাটাতে আমি বলবো যে গ্রামীণ পরিবেশে মানুষ কিন্তু অনেক, এবং আমার থেকে অনেক সুন্দর করে আপনাকে বুঝিয়ে কথা বলতে পারবে অনেক কমিটির মেম্বার আছে আমাদের। এইটা আসার কথা আপা, যে হয়তো সমতা অর্জনের পথে এটা আমাদের জন্য অনেক বড়
একটা ধাপ। দেখবেন এবার যে বুয়েটে মেডিকেলে চান্স পেল, আমরা শুনবো আপা সেই ব্যাপারে একটা ছোট্ট বিরতি নিয়ে এসে তারপরে শুনবো। দর্শক, ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি এবং আমাদের আজকে সম্মানিত অতিথিদের কাছ থেকে যে তথ্যগুলো পাচ্ছি সেটা হয়তো আমাদের সবার মনেই একটা আশা জাগাবে। সেই আশা নিয়েই আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আপনারাও থাকবেন আমাদের সাথে বিরতির ওপারে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরো একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা কথা বলছি নারী পুরুষের সমতা নিয়ে। আজ এটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই ব্যাপারে নারীদেরকেই সচেতন হতে হবে। আর সমতা দেওয়ার ক্ষেত্রে, নিশ্চিত করার ক্ষেত্রে পুরুষের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এবং আমার মনে হয় যে একজন পুরুষ আরও অনেক বেশি সম্মানের জায়গায় পৌঁছতে পারেন যদি তিনি তার আশেপাশে থাকা নারীদেরকে তাদের অনুযায়ী তাদের সমতা প্রদান করেন। সো আমার মনে হয় যে আপনারা যারা দেখছেন, আমাদের দর্শক বন্ধু, তারা মুহূর্তের মধ্যেই বনে যেতে পারেন হিরো। একটা আলাদা রকমের সম্মানের জায়গায় নিজেকে নিতে পারেন। আর সেটার জন্য কিছুই না, আপনার ওই যে আশেপাশে থাকা নারী, আপনার পরিবারের মা, বোন কিংবা স্ত্রী, প্রিয়তমা, তাদেরকে ওই সম্মানটা দেওয়া, তাদেরকে একটুখানি এগিয়ে দেওয়া যে হ্যাঁ, তোমার সাথে আছি। আর আপনারা নিশ্চয়ই আছেন আর যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। ওই যে আপা কথাগুলো বললাম, এটা বলতে অনেক ভালো লাগে যে হ্যাঁ, আমরা হয়তো অনেকেই ব্লেসড যে আমাদের পরিবারে যারা আমাদের বাবা ভাই আছেন কিংবা আমাদের কর্তা অর্থাৎ আমাদের বড় মানুষটি, তারা আমাদেরকে নানাভাবে সাপোর্ট করে। কিন্তু তারপরেও দিন শেষে একটা জায়গায়, ওই যে একটু আগে আমরা যখন শুরুতে বলছিলাম যে সবসময় কিন্তু একটা এটা নিয়ে একটা নারীর ভিতরে ভয়, এক ধরনের দুশ্চিন্তা কাজ করে যে আমি অফিস ফেরত প্রচণ্ড ক্লান্ত হওয়া সত্ত্বেও বাড়িতে গেলে আমাকে কেউ এক কাপ চা খেয়ে বলবে না যে এটা খাও, তাহলে তোমার খারাপ লাগাটা কমবে। এই যে ব্যাপারটা, এখান থেকে তো আসলে সমতা নিশ্চিতের ব্যাপারটা বোধহয় সহজেই শুরু করতে পারি আমরা বাড়িতে। কিন্তু বছরের পর বছরের পরেও বাংলাদেশে তো হয়নি, পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু চিত্রটা খুব বেশি আলাদা না। এই ব্যাপারে আপনার কাছ থেকে শুনতে চাই। ইফশিতা আপা, আমি প্রায় এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলি তখন নিজেদের মনের দুঃখের কথা মনে হয় যে আসলে জীবনে কি পেলাম, এই টাইপের একটা ব্যাপার। বাট রিয়েলিটি হচ্ছে যে আমি পার্সোনালি একটা কথা বলি, আমার কোনো মাদার গিল্ট নেই। বিকজ অফ আমরা যারা কাজ করি তাদের মধ্যে না রেসপন্সিবিলিটিটা অন্য রকম ভাবে আমাদের গ্রো করে, কিন্তু রিকগনিশনের জায়গাটাতে আসলে ব্যাপারটা আবার অন্যরকম হয়। যে আপনি যেটা বলছিলেন যে আসলে আমরা কি করি, হ্যাঁ, কিন্তু 9 to 5 জব হতে পারে, 10 to 6 জব করলাম, বাসায় গিয়ে কিন্তু রান্না করা, বাচ্চাদেরকে পড়াশোনা করার অ্যাওয়ারনেস কি করে, আরো আমাদেরকে মানে ব্যাপারটাতে কনফ্লিক্ট করে যে কিভাবে আমি আমার পরিবারকে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবো। কিন্তু এই জায়গায় আমরা যারা ওয়ার্কিং উইমেন তারা কিন্তু অবহেলিত। মনে হতে পারে আমাদের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সি থাকা সত্ত্বেও অযথাই একটা আমাদেরকে মানে ফিঙ্গার পয়েন্ট করা হয় এই জায়গাতে। কিন্তু দেখেন আপনি, খুব কমন একটা কিন্তু কথা বলা হয় যে যারা ওয়ার্কিং উইমেন তাদের ছেলেমেয়েরা কিন্তু খুব ভালোভাবে বড় হয়, সিনসিয়ার হয়, তারা তাদের কাজগুলি নিজে করছে ওই জায়গাগুলোতে। তো এখানে আসলে ব্যাপারটা কি, এটা কোনো কম্পিটিশন না যে ওয়ার্কিং উইমেন হাউস ওয়াইফ, যে যার জায়গা থেকে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করছে কিনা, তাই না? ইশিতাপা বললেন যে নন মনিটরি একটা কাজ, যে আমাদের মাদেরকে দেখেছি সেই 5টায় উঠতো, রাত্রে 12টার আগে সবাই না ঘুমলে ঘুমাতো না, এবং অনেক ভাই বোন থাকতো আগে, যে 4 জন 5 জন 6 জন, এবং অতিথির ব্যাপারটাও কিন্তু আগে খুবই একদম সারপ্রাইজিংলি সব সময় থাকতো। বড় হয়েছি আসলে এত মানুষের সবাই মিলে বড় হচ্ছে, জয়েন্ট ফ্যামিলিতে হচ্ছে, এবং সমমর্মিতা সহনশীলতা গড়ে উঠেছে। কিন্তু এখন ছোট ছোট ফ্যামিলি হচ্ছে, কিন্তু দেখেন দূরত্ব কিন্তু বাড়ছে, তাই না? তো ওই জায়গাগুলোতে কিন্তু আমরা অ্যাওয়্যার। আপনার নারী সমতার প্রশ্নে একটা কথা না বললেই না সুবর্ণা আপা, সেটা হচ্ছে সমতাটা আসলে তৈরি করতে হবে পরিবার থেকে। আপনি দেখেন একজন প্যারেন্টিং এর ক্ষেত্রেও কিন্তু প্যারেন্টসরাও কিন্তু একটা ছেলে এবং একটা মেয়েকে সমানভাবে দেখে। খাবারের ক্ষেত্রে আপনি দেখেন এটা এখনো ভীষণভাবে কম, যে দুটো ডিম থাকলে, একটা ডিম থাকলে আগে ছেলেকে দেওয়া হবে, কারণ ছেলে পরবর্তীতে বাবা মাকে দেখবে, মেয়ে তো শ্বশুর বাড়িতেই চলে যাবে। এই কনসেপ্ট এবং এই রকম একটা কথা শুনতে শুনতে কিন্তু অনেক পরিবার আছে, মেয়েরা বড় হয়, এবং আপনি শুনে অবাক হবেন
যেহেতু বহুদিন ধরে আমি কাউন্সেলিং করি, সেই জায়গাটাই দেখি যে কোনো মেয়েরা যদি অনেক বড় ধরনের অসুস্থতায় পড়ে, প্রপার ট্রিটমেন্টটা তারা পায় না, মেডিকেল ফ্যাসিলিটি পায় না। মধ্যবিত্ত পরিবারে এটা আপনি খুবই সেনসিটিভ একটা জায়গায় আপনি আমার মনে হয় যে আপনি পয়েন্টটা তুলেছেন যে এটা খুবই দুঃখজনক, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন যে চিকিৎসার ব্যাপারে নারীরা ভীষণ অবহেলিত। আমি ইফতার করতে করতে আপনার সাথে কথা বলছিলাম যে পায়ের নিচে মাটি শক্ত হওয়াটা প্রত্যেকটা মেয়ের জন্য খুবই জরুরি, সেটা যেভাবে মানে কাজ করে হোক। এবং আমি যেই পয়েন্টটা স্ট্রেস করতে চাচ্ছিলাম যে মানে নিজের ইচ্ছা শক্তিটা সমতা করার ক্ষেত্রে এটা নিয়ে আমি যদি একটা প্রশ্ন মানে আমি যোগ করে দিই আপনাকে, যে এই যে ইচ্ছা শক্তির কথা আমরা বলছি, অনেক ক্ষেত্রে কি আরবান কি রুরাল সব জায়গায়, বরং রুরাল যারা ওমেন বলি বা গার্লস বলি, তাদের মধ্যে এক ধরনের ভীষণ ইচ্ছা যে তারা শহরে আসবে, পড়ালেখা করবে এবং নিজে জীবনে কিছু একটা করবে যেটা তার মা পারেনি, যেভাবে তার মাকে ভীষণভাবে কোণঠাসা করে রেখেছে পরিবারে, অসম্মানিত হতে হয়েছে, সেটা সে চায় না। এবং সেখান থেকে বেরিয়ে সে হয়তো কেউ সেটা পারছে। কিন্তু আমরা যদি ইন জেনারেল দেখি যে আমাদের আরবান এরিয়াতে আমাদের মেয়েরা খুব ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে, তারা পড়ছে, পাবলিক হলে তো গভর্নমেন্টের সাবসিডিতে পড়ছে, আর প্রাইভেটে হলে বাবার সাবসিডিতে পড়ছে। পড়ার পরে তারা অ্যাবসলিউটলি ঘরে বসে থাকছে। কষ্ট লাগে না বলেন? এই জায়গাটা আপা আমার জনগণের রাইট, এই জায়গাটাতে আমার মনে হয় যে আপা যেটা বলছিলেন যে পরিবার থেকে সমতার প্র্যাকটিসটা করা শুরু থেকে, ছোটবেলা থেকে, এটা কিন্তু মাইন্ডসেটের একটা ব্যাপার। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাইন্ডসেটের একটা ব্যাপার। একটা মেয়ের যদি ওই মাইন্ডসেটটাই শুরু থেকে না থাকে যে আমি কিছু করতে চাই, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। আমার গত মাসে একটা পার্সোনাল ক্রাইসিসের কথা বলি। I was out of household help for a very sensitive reason. So তখন যেটা হয়, very tough time I had. কাজেরও প্রেশার যাচ্ছিল, মানসিকভাবেও একটু বিপর্যস্ত ছিলাম এবং সবকিছু মিলে একটু ছিলাম। তখন আমি একটা পোস্ট করি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে desperately seeking recommendations for good homemade food, যেটা আর কি মান্থলি বেসিসে আর উইকলি বেসিসে সাবস্ক্রাইব করা যাবে। আপনি যে মানে খুব অবাক হবেন, একটা মেয়ে এ লেভেলস কমপ্লিট করেছে, বিটুইন মানে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এই সময়ের মধ্যে ওর দাদিকে নিয়ে, ওয়েল অফ ফ্যামিলির মেয়ে, একটা কেটারিং সার্ভিস শুরু করে দিয়েছে আমার এরিয়াতে। সো শি অ্যাকচুয়ালি সার্ভড লাইক লাঞ্চ অ্যান্ড ডিনার ফর আ উইক, which was fabulous. মানে আমি মনে করি যে ইচ্ছা শক্তিটা ইম্পর্টেন্ট, এবং মাঝে মাঝে সে নিজে এসে ডেলিভারি করছে। হ্যাঁ, এই ছোট্ট প্রচেষ্টাই কিন্তু একটা ইকোনমিক যে গ্রোথ, শুধু তার না, দেশেরও। মেয়েটা এখন আপনি দেখেন দুই ধরনের মেন্টালিটি আছে। একটা মেয়ে নিজের সময়টাকে কিন্তু কিছু করেও ব্যয় করতে পারে, সে পড়াশোনার পিছনে ব্যয় করতে পারে, সে একটা স্কিল ডেভেলপ করতে পারে, which is essential. এটা নিয়ে আমরা খুবই, আপনি দারুণ গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, এবং এটার মধ্যে কিন্তু সোশ্যাল সার্ভিস যে আমরা বলি সেটাও কিন্তু আমরা বলতে পারি পরে। আমরা শুনবো একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে নিউজ ফ্ল্যাশের। তো দর্শক, আমরা নিউজ ফ্ল্যাশের পরেই আবার ফিরে আসবো। থাকুন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরিলাম বিরতির পর। আবারও সবাইকে আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজকে আমি সুবর্ণা নওয়াদির, আর আছেন আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি। আমরা বিষয় রেখেছি আজকে নারী পুরুষের সমতা। আমাদের নারীরা অনেকটাই এগিয়ে গেছে। আর সেই যে বেগম রোকেয়া একেবারে আমাদের মুসলিম নারীদের যে একটা অবরুদ্ধ জীবন, সেখান থেকে যে আলোর পথ দেখিয়েছিলেন, সে পথে হেঁটেই আমাদের নারীরা এখন বিভিন্ন চ্যালেঞ্জিং প্রফেশনে কাজ করছে। কিন্তু সেখানে আসলে কতটা তারা সম্মান পাচ্ছে যথার্থভাবে, তাদের অধিকার, তাদের যে ইকোনমিক পাওয়ার, সেটাই আসলে তারা কতখানি প্র্যাকটিস করতে পারছে, এটা কিন্তু এখনও অনেক বড় বড় প্রশ্নের সম্মুখীন। প্রতিবার নারী দিবস এলে আমরা কম বেশি সব টেলিভিশন চ্যানেল সহ বিভিন্ন সংগঠন যারা আছি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চেষ্টা করি, বিভিন্নভাবে সেগুলো উঠেও আসে। তারপরে আবার কেন জানি বাকি 11 মাস একটু ঠান্ডায় পড়ে যায়। তবে এই জায়গাটায় আমার মনে হয় নিশ্চিত করার লক্ষ্যে
পুরুষরাই সব থেকে বেশি ভূমিকা রাখতে পারে। তাই আপনারা ভাববেন আর আমাদের সাথে যুক্ত হবেন আমাদের নারী বন্ধুরা। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর এরই মধ্যে আমাদের সফল সব নারীরা যারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, কাজ করে এগিয়ে নিয়ে যাচ্ছে আছেন সুরমা বেগম আপু, আকলিমা জাহান আপু যুক্ত হয়েছেন, ওবায়দা খালামুনি, আমাদের গানের পাখি রুমি আপু যুক্ত হয়েছেন, হাসিনা আপু এবং মিষ্টি আপু যুক্ত হয়েছেন। সবাইকে অনেক শুভেচ্ছা। রুমি আপুর কাছে একটু আসি। রুমি আপুর কাছে গান তো শুনবই, হ্যাঁ, যেহেতু পবিত্র রমজান মাস চলছে, তুমি নজরুলের কোনো গান বা গজল আমাদের কাছে শোনাবে। তবে তার আগে একটু জানতে চাই যে তুমি কিন্তু বাংলাদেশ বিমানের মতো খুবই প্রথিতযশা একটি প্রতিষ্ঠান বাংলাদেশে, সেখানে কাজ করছো। আমরা জানি যে বিভিন্নভাবে সেখানে নারীদেরকে সুযোগ দেওয়া হয়, নারীদের সম্মান দেওয়া হয়, কিন্তু তারপরেও নারী পুরুষের সমতা বিধান কি আসলে সেখানে করতে পারে আপু প্রাতিষ্ঠানিকভাবে? আমাদের বুঝি এই বিষয়টা আমরা ফেস করি কম, নাই তা বলবো না আপু, আছে অনেক, কিন্তু বড় বড় জায়গাগুলিতে ওইভাবে ডিসক্রিমিনেশন করার সুযোগটাই ওভাবে একটু কম, যে কারণে আমাদেরকে এই বিষয়গুলিতে ওভাবে যুদ্ধ করতে হয় না। আচ্ছা, কিন্তু তারপরে আপু তোমাদের প্রতিষ্ঠানের প্রধান সহ বড় দায়িত্বগুলোতে আসলে আমি যদি বলি যে অল ওমেন ফ্লাইটের মতো একদম এবারে যেমন একজন নারী পুরো ইয়ার দায়িত্বটা যে নিলেন, হ্যাঁ, বাংলাদেশ বিমান প্রধান হিসেবে, তার আগে কিন্তু ওরকম দেখা যায়নি। তার মানে অবস্থার পরিবর্তন তো হচ্ছে অবশ্যই, কিন্তু এখনো কি আসলে এই যে তোমাদের সহকর্মীদের মধ্যে অনেক সময় ছুটি ছাটা নিয়ে, ম্যাটারনিটি নিয়ে নানা রকম বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু শুনি, তোমাদের এখানে পরিবেশটা কেমন? হ্যাঁ, না, আমাদের পরিবেশটা ওটাই বলছি যে একেবারে নাই তা নয়, আমরা যুদ্ধ করে খানিকটা এগিয়ে যাচ্ছিও, আবার নিতেও পারি, কিছু ক্ষেত্রে তো আগাতেই হচ্ছে, আর এমনি তো আমরা পেয়েও গেছি অনেকগুলো সুবিধা, সেক্ষেত্রে তো কষ্ট হচ্ছে না। তো বাহ, তাহলে তো অবশ্যই এটা আসার কথা আপু। জি আপু, এখন হচ্ছে তুমি একটা গাজল শোনাও আমাদেরকে। হ্যাঁ, আজকের ইয়েটা দেখেই আমার মনে হলো যে একটু আমাদের নজরুল যে কত সম্মান দিয়েছেন তার গানের কথাগুলির মধ্যে নারীকে, হ্যাঁ, তো সেটাই করি। হ্যাঁ জি, পিয়া হবে চোরানি তারার করনি দোলাব তৃতীয়া তিথি চৈতি চাঁদের দুল, প্রিয়া হবে এসরানি দেব খোপায় তারার ফুল। খুব করে তোমরা গানের কথাগুলি খেয়াল করো, উদাহরণগুলি, তার উপমাগুলি, কতখানি ভালোবাসা, কতখানি সম্মান। চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব গো প্রিয়া, তোমার ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল। বাবা, ফুল। অনেক ধন্যবাদ রুমি আপু। এবং এই যে গানের মধ্যে আমরা যদি একেবারে যুগে যুগের মানে বিভিন্ন ধাপের দেখি, সেই মানে নজরুলের সময় বা তারও আগের, একেবারে যদি রুমির সময় বা শেখ ফরিদের সময় ফিরে যায়, সেখানেও তাঁরা তাদের প্রিয়সীকে যে সম্মানের জায়গাটায় যেভাবে রচনা করেছেন এবং উপাধিতে নানা রকমের উপমায় বেঁধেছেন, সেই জায়গা থেকে এখনও কিন্তু একই রকমের। বাট আমরা যখন সাংসারিক জীবনে দেখি, সেটার রূপটা তো বরং উল্টোটাই দেখি আমরা। এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। আমরা মানে অনেক
অনেক আগে থেকে 1400 বছর আগে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর সম্মানের কথা বলতে গিয়ে তিনি কিন্তু বারবার বলেছেন সম্মানের জায়গাটার বাইরে যদি হকের কথা বলতে হয় প্রথমে কিন্তু 3 বার বলেছেন, আগে মায়ের হকের কথা, তারপর বাবার হকের কথা এসছে। কোরআনেও বারবার কিন্তু নারীর সম্মানের কথা বারবার বলা হয়েছে। পূর্ণাঙ্গ সূরা নিসাই তো এইজন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন, মায়ের কথা, নারীর কথা বলা হয়েছে। তো এই জায়গাতে আমরা আজকে সমতা নিয়ে কথা বলছি, কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্মান। যে আমার মানে প্রথম হচ্ছে মানুষ হিসেবে আমার সম্মানটা আমরা করছি কিনা। পারিবারিকভাবে আসলে আমরা এই চর্চাটা এখন বন্ধ করে দিয়েছি। পরিবার তো একটা সবচেয়ে প্রাচীন ইনস্টিটিউট, তাই না, যেখান থেকে আমরা একটা যে কোনো সন্তান, ছেলে হোক মেয়ে হোক, প্রথম শিক্ষা প্রতিষ্ঠান মানুষের জীবনে, সেখানে আদি প্রতিষ্ঠান বলি যেটাকে। তো সেই জায়গাটাকে আমরা যখন বড় করছি, দুইটা ভাই বোনকে একত্রে বা ভাই বোনকে, আমরা আসলে ওই জায়গায় কি বোনকে সম্মান করার ব্যাপারটাকে ওইভাবে করে শেখাচ্ছি। হ্যাঁ, যার কারণে হচ্ছে কি এই ছেলেটাই যখন বাইরের ওয়ার্ল্ডে যাচ্ছে, বাইরের কর্মক্ষেত্রে যাচ্ছে, সে কিন্তু ওই যে তার আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে যেভাবে সে বড় হয়েছে সেভাবেই এক্সিকিউট করছে ওই জায়গাগুলোতে। তো প্রথমত হচ্ছে সমতার আগে সম্মান ব্যাপারটা জানতে হবে, যে প্রথমত মানুষ হিসেবে আমি সেই সম্মানের অধিকারী, আমি পুরুষ হই নারী হই, এই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি। এবং এই চর্চাগুলো না আপা এখন বন্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখেন আদর্শ লিপিতে আগে যে কথাগুলো পড়তাম, সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে না, চুরি করা মহাপাপ, এই যে এখন 2 বছরের 1 বছরের বাচ্চার হাতে আপনি যে ডিভাইসটা দিয়ে দিচ্ছেন, সেই ডিভাইসে আসলে ওয়ান ওয়ে কমিউনিকেশন ও কি শিখছে। সো এই যে আমাদের টোটাল এখন বেড়ে ওঠাটাই একটা ভুল পদ্ধতিতে। এবং মারা যখন খুবই আহ্লাদ করে বলে যে কি করব বলেন, এটা ছাড়া তো খাইই না, কিন্তু একটা সময় কিন্তু 5-6 বছরে গিয়ে বাচ্চাটা, একটা বাচ্চা কথা বলতে পারতো, কিন্তু সেই বাচ্চাটা কিন্তু 5 বছরে গিয়ে তাই না। তো ওই জায়গাটাতে নারীর আমরা বলবো প্রথমে মানুষের সম্মানটা, যে আর আরেকটা হচ্ছে নিজের, সীতাপা বারবার একটা কথা বলছিল যে ইচ্ছা শক্তি অ্যান্ড মাইন্ডসেট। তো ওই জায়গাটায় আপা সবাই সাপোর্ট পেয়ে কিন্তু আসলে বেড়ে ওঠে না সব নারীরা। ওই জায়গাটায় একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি, যে আমি আমার ইন্ডিভিজুয়ালিটিকে রেসপেক্ট করছি কিনা। 25 শতাব্দী আগে পিথাগোরাস বলেছিলেন সবার উপরে নিজেকে শ্রদ্ধা করো। আমরা সবার শ্রদ্ধার আশায় থাকি, বলেছেন নো থাইসেলফ মিন্স নিজেকে জানো। তো আমরা কি করি, রেকগনিশনটা বাইরে থেকে এক্সপেক্ট করতে থাকি, কিন্তু নিজের ভিতরে কি আসলে ডুব দেই, নিজের সাথে কি কখনো পরিচিত হতে চেষ্টা করি যে আমি আমাকে চিনি কিনা। আপনার এই প্রশ্নটা, আমি নিজেকে চিনি, আমি যদি ইফসিতা আপাকে বলি যে আপা আজকে আপনি যেই দারুণ সম্মানজনক একটা প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন এবং ভীষণ, আমি বলবো যে অনেকের কাছে ইটস ভেরি কি বলবো যে গ্ল্যামারাস এবং ঈর্ষণীয়, সেই জায়গায় আপনি আসলে নিজের প্রতি যে নিজের একটা ভালো লাগা, সম্মান, যে নিজেকে বোঝা, সেটার সম্পর্কে যদি একটু বলেন। একটা জায়গায় আমি খুবই স্ট্রিক্ট, আমার বাউন্ডারিটা আমি খুব স্ট্রিক্টলি মেনটেন করি। এটা ছোটবেলা থেকে, এটা আমার বাবা মা যখন বেঁচে ছিলেন তখনও তারা এই জিনিসটা করেছে অনেকবার। বিশেষ করে আমার বাবার থেকে হয়তো আমি এই পার্সোনালিটিটা পেয়েছি, যে মানে কোন জায়গায় আমি কতটুকু কাকে অ্যাক্সেস দিব, কাকে দিব না, এই জায়গাটা কিন্তু আমার খুব ছোটবেলা থেকেই ছিল। এই বাউন্ডারিটা সেট করে ফেলা, মানে সবাইকে আসলে সব জায়গায় আমি উঠতেও দিব না, ওই পর্যায়ে আমাকে নিব না, বাট আই এম ফ্রেন্ডলি, আই এম গোয়িং, মানে আই এম ভেরি ফ্রি উইথ মাই টিম। অর্থাৎ কেউ আপনাকে অসম্মান করবে সেই সুযোগটাই আমি ক্রিয়েট করতে দিব না যে আমাকে অসম্মান করবে। তারপরও যে স্ট্রাগল করিনি তা না, আমি দীর্ঘ 17 বছর ধরে মানে কাজ করছি, 17-18 বছর হবে কাজ করছি। নারীর প্রতিটি দিন আপা আসলে নানা রকম স্ট্রাগলের গল্প, এবং সম্মানের জায়গাটা যে আপা বলছিল যে আমরা কি আসলে কতটুকু শিখাচ্ছি বাচ্চাদেরকে। হ্যাঁ, সবচেয়ে বড় জায়গায় কিন্তু আপনি আপনার বাচ্চাকে 1000 বার বলবেন যে মেয়েদের সম্মান করো, মেয়েদের সম্মান করো, ও কিছু বুঝবে না। ও দেখবে ওর বাবা ওর মাকে কিভাবে সম্মান করছে, একদম, এবং ওটা দেখে ও শিখবে। ও ডে 1 থেকে ওই প্র্যাকটিসটা আনতে হবে বাসার মধ্যে। একদম। শুনবো আপা আরো একটা, আবার ছোট্ট সময় হয়েছে বিরতিতে যাওয়ার, তার সাথে যাই আবার বিরতিতে যাবো আর আসবো, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে।
দর্শক বিরতির পর ফিরে এলাম, সবাইকে আবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আমরা নারী পুরুষের সমতা নিয়ে কথা বলছি। বাকি সময়টিতে যেসব বন্ধুরা মনের ভিতরে নানা রকমের অভিজ্ঞতার কথা চেপে রেখেছেন তা না রেখে এভাবে আমাদের সাথে শেয়ার করুন, কারণ নেক্সাস লেডিস ক্লাব মানেই দ্বিধা ভুলে মন খুলে কথা বলার প্ল্যাটফর্ম। চলে আসুন, অপেক্ষায় আছে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর এর মধ্যে দেখতে পাচ্ছি জাফরিন খুকুমনি আপু যুক্ত হয়েছে, ইভা ফারহানা, নার্গিস আপু যুক্ত হয়েছে। অনেক শুভেচ্ছা। আমি প্রথমে একটু সুরমা আপার কাছে যাই। সুরমা আপা শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম আপু। আপনাদের পরিবারে নারী পুরুষের সমতা এটার ব্যাপারে আপনাদের পুরুষরা কতখানি সচেতন? নো ফিল্টার আপা। হ্যাঁ, অ্যাকচুয়াল কঠিন প্রশ্ন আপু। সচেতন বলতে ওনারা সিলেটের মানুষ তো কনজারভেটিভ। আচ্ছা, যেহেতু সময় কম একটু একটু করেই শুনবো। হ্যাঁ, শুনেছি আপনাকে। জি, আকলিমা জাহান আপার কাছে আসি। আপা দীর্ঘদিন আপনি শিক্ষকতায়, এবং শিক্ষকদের কাজই বাবা মার পরে বোধহয় সব থেকে বেশি বড় ভূমিকা পালন করে হচ্ছে শিক্ষকরা একজন মানুষকে গড়ে তোলার ক্ষেত্রে। সো আপনার কাছে শুনতে চাই যে এই যে আসলে নারী পুরুষের সমতা বিধান করার জন্য বা নিশ্চিত করার জন্য পরবর্তী প্রজন্মকে গড়ে তোলা, আপনি একজন শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন যে আপনারা কতখানি দিতে পারছেন তাদেরকে সেই শিক্ষাটা? ধন্যবাদ আপু, শুভ সন্ধ্যা সকলকে। আমি আমার এই যে নারী পুরুষের যে সমতা, এই ব্যাপারটা আবার সবসময় আমি নিজেকে একটা ধারণ করি। আর এই সমতার ব্যাপারে আমি আমার পরিবার থেকে সমতা পেয়েছি। সুতরাং আমি কখনোই আমার বাবা মা আমার ভাই এবং আমাদেরকে কখনোই দুই রকম চোখে দেখেননি। সেই শিক্ষাটা পেয়ে আমি যখন আবার সব পরিবার হলো, আমার সন্তানদের আমি ঠিক একইভাবে সেই শিক্ষা ওই শিক্ষাই দিয়েছি। আর আমার কর্মক্ষেত্রে আমি সবসময় মেয়েদের বলেছি, ছেলে মেয়েদের, আমার স্কুলটা ছিল কো এডুকেশন। সুতরাং ছেলে আর মেয়ে কখনোই আমি তফাৎ করিনি। আর কোনো মেয়ে যদি আমাকে এসে বলতো যে ম্যাডাম আমি এটা পারবো না, ওই ছেলেরা এটা পারবে, এই কাজটা করতে পারবে, আমি তখনই বলতাম কেন, তুমি ছেলেরা পারলে তুমি কেন পারবে না? এটাই যদি বলো তাহলে তুমি কিভাবে সম অধিকার চাও? আগে নিজেকে আগে যোগ্য করতে হবে যে আমি ছেলে যে কাজটি পারবে সেটা আমিও পারবো। তখনই তোমাকে আমরা দাবি করতে পারি যে না, সম অধিকারটা দাবি করতে পারি, সমতাটা দাবি করতে পারি। আরেকটা ব্যাপার হলো মেয়েদের সমতা, অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন। মেয়েদের যদি অর্থনৈতিক আয় করার একটা ব্যাপার থাকে, তখন কিন্তু মেয়েদের কথার অনেক গুরুত্ব থাকে পরিবারের যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপা। সময় যেহেতু কম, আপনাকে থামিয়ে দিয়ে আমি এই বিষয়টি নিয়ে নিশ্চিত আপার কাছে আসি যে আপা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিয়েছেন, যেটা আপনি বলছিলেন না, ইচ্ছা শক্তি। সো কখনো কখনো আমরা এই ইচ্ছা শক্তিটা আমাদের পরিবারের বাকি সদস্যদের অ্যাক্টিভিটি থেকে আমরা এটা অর্জন করি, আবার কখনো কখনো উল্টোটা হয় যে আমার ভিতরে ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও আশপাশের পরিবেশটা এমন যে সেটা ডানা মেলতে পারছে না। একটা প্রবাদ আছে না যে if you are willing to do something, the universe conspires to help you out, রাইট? হ্যাঁ, তো আপনার যদি ইচ্ছা থাকে যে আমি কিন্তু খুব জেদি একটা মেয়ে, আগেই বলে নিচ্ছি, আমি ভীষণ জেদি ছোটবেলা থেকে, এবং আমার জেদগুলো কখনো ইন আ ভেরি পজিটিভ ওয়ে, আমার জেদগুলো কখনো নেগেটিভ কোনো ইয়েতে ছিল না। এমন কোনো জেদ আমি কখনো করি নাই যেটা ধরেন আমাকে ভুল পথে তাড়িত করবে। সো ওই জেদটা থাকতে হয় প্রতিটা মেয়ের ভিতরে, সে প্রত্যন্ত অঞ্চলের হোক, সে ঢাকার হোক, সে যেখানেই হোক, আদারওয়াইজ সে এটা অ্যাচিভ করতে পারবে না। আপা যেটা বলছিলেন, আকলিমা আপা, যে একটা মেয়ে যখন স্কুলে থাকে এসে অবস্থায় বলে যে আমি পারবো না, ছেলেটা পারবে, কেন পারবো না আমি? কোথায় আমার বাধাটা? ওটা আমাকেই সলভ করতে হবে, না হলে আমি কিভাবে আসলে একটা ম্যানেজমেন্ট পজিশন ক্লেম করব? অ্যাবসলিউটলি, তাই না? যে কোনো কিছু, সেটা স্কুল ক্যাপ্টেন্সি, ক্লাসরুমের ক্যাপ্টেন্সি হোক, লিডারশিপ হোক, প্রতিটা জায়গায় আমাকে আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ, আই হ্যাভ টু বিল্ড মাইসেলফ। রাইট, ওই নোবডি ইজ देयर টু বডি ল্যাঙ্গুয়েজটা থাকতে হবে ফার্স্টে। নোবডি ইজ देयर টু আমাকে হেল্প করবে হয়তো, বা আমাকে হেল্প নাও করতে পারে, আমি একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট নাও পেতে পারি, প্রচুর প্রতিকূল পরিবেশ। আমি ম্যাটারনিটি লিভে ছিলাম যখন, 6 মাসের ম্যাটারনিটি লিভ,
আমি 25 দিন থেকে কাজ করেছি, আমাকে কাজ করতে হয়েছে, হ্যাঁ দায়িত্বের কারণে আমার মধ্যে ওই দায়িত্ববোধটা ছিল। এন্ড আমার সি সেকশন বেবি, এমন না যে মানে রাইট নরমাল ডেলিভারিতে কিছু মানে সুবিধা থাকে যে পেইনটা থাকে না। আপা হাই ফাইভ, আমিও একই ভাবে 26 দিনের দিন আমার সেকেন্ড ম্যাটারনিটি I feel proud about that যে I got the মানে I was physically and mentally fit to able to, and আমার সাপোর্ট সিস্টেম ছিল, সবার থাকে না, সেটা থাকে না। এবং আপা যেটা হয় কি যে নিজেকে ওইভাবে ফিল করা যে না আমি পারবো, আমাকে পারতে হবে। সাপোর্ট সিস্টেম থাকলেও কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি না যে আপনাকে পথ দেখিয়ে দেওয়া হলো, কিন্তু সেই পথে আপনি হাঁটবেন, গড়াবেন না দৌড়াবেন, এবং আমাকে হেল্প ফিল করতে হবে। আমার যখন হেল্প লাগবে আমি আমার হাজবেন্ডকে বলেছি প্লিজ তুমি কালকে ছুটি নাও বা কিছু একটা করো, আমি আজকে সারা রাত কাজ করব, আমি এখন পারবো না, আমার বসতে হবে কাজে। আমি রাত 12টায় আমার বেবিকে এটা কালকে আমাদের গতকালকের আয়োজনের অতিথি ফারহা নাজ আপা গ্রামীণ ফোন এবং তাহি আপা সেম কথাটা বলছিল যে আমরা নারীরা বলি না, মুখ খুলি না, যেটা সবার আগে দরকার। আমরা শেষের দিকে চলে এসেছি, একটু ছোট ছোট করে বন্ধুদের কাছ থেকে একটু শুনবো। জাফরিন খুকুমনি আপুর কাছে, আপু নিশ্চয়ই শুনেছে এতক্ষণ ধরে আমাদের অতিথিদের কথা, যেখানে সমতা বিধানের ক্ষেত্রে তারা দুজন নারী হয়েও যে কথাটা বলছে নারীর ইচ্ছা শক্তি এবং প্রকাশ করা চাওয়া। আপু তুমি কি মনে করো, তুমি একজন কর্মজীবী নারী? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপু। আপু এতক্ষণ কথাগুলো শুনছিলাম, আপুরা বলছিল আসলে নারীর ইচ্ছা শক্তিটাই আর চাওয়া পাওয়ার প্রকাশের ইয়েটাতে থাকলেই সমতাটা আসবে। কিন্তু আমরা আসলে পারিবারিক ভাবে সেই ছোটবেলা থেকেই তো আর সেই নারী পুরুষের সমতাটা থাকে না। ছেলেদের যে সম্মানটা দেওয়া, যে সুযোগটা দেওয়া হয় মেয়েদেরকে সেটা দেওয়া হয়, এটা একটা নারীর ইচ্ছা শক্তি থাকতে হবে এবং সেটার কারণে সেটা প্রকাশিত হয়। এটা আপুদের সাথে আমি একদম একমত, কারণ আমাদের কর্মক্ষেত্র একই অবস্থা যে নারীদের পুরুষদের মধ্যে একটু হলেও সমতাটা থাকেন, কিছুটা হলে নিজের মতো করে নিতে হয়, সেটা নিজের ইচ্ছা দিয়ে প্রকাশ করে নিতে হয়। কর্মক্ষেত্রে অধিকার নিজেরটা নিজেকেই বুঝে নিতে হয়। একদম। মিষ্টি আপুর কাছে শুনি যে মিষ্টি আপু, তোমার আশেপাশে এবং তোমার পরিবার সহ তোমার শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে নারী পুরুষের সমতাটা কিভাবে নিশ্চিত হচ্ছে, কতটুকু? একদম সময় কম, 30 সেকেন্ড শুনবো। শুভ সন্ধ্যা। জি, অবশ্যই আমি নারী পুরুষের যে সমতা, এই বৈষম্য থাকা যাবে না, আমরা যেমন জেনে আসছি। এবং আমার শিক্ষাক্ষেত্রে যে আমার কো-এডুকেটর যেহেতু কলেজ, তো আমি মেয়েদেরকে এবং ছেলেদেরকে দুইজনকে সমানভাবে দেখি এবং ওদেরকে সমানতালে আমি চলার জন্য সবসময় বলি। মেয়েরা যখন বলে কোনো কিছুতে যে ছেলেরা করবে, তখন আমি ওই যে একটু আকলিমা সম্ভবত বললেন, আমি তাদেরকে এগিয়ে নিয়ে যাই যে না তোমরাও পারবে। যেমন গত কয়েকদিন আগে আমি যে পিকনিক করেছিলাম, এর কিছু দায়িত্ব আমি ছেলেদেরকে দিয়েছিলাম, কিছু দায়িত্ব আমি মেয়েদেরকে দিয়েছিলাম। এই যে টাকা পয়সা কালেক্ট করা, প্ল্যানিং করা, আমি দুই দলকেই সমানভাবে এগিয়ে নিয়ে গেছি। ধন্যবাদ আপু। বা অনেক ধন্যবাদ আপু। একদম শেষে মমি সুফিয়ান মমি আপু যুক্ত হয়েছে, অনেক শুভেচ্ছা। আজকে বন্ধুদের কাছে নার্গিস আপু, ওবেদা খালামের কাছে শোনা হলো না, খুবই দুঃখিত। আমরা একদম লাস্ট নোট শুনবো আপার কাছ থেকে। আপা, এই যে আসলে আমরা সমতার কথা বলছি, অধিকারের কথা বলছি, আইনি নানা রকমের প্রক্রিয়া আছে, কিন্তু সামাজিকভাবে যেখানে আইনের প্রয়োজন নেই, যেখানে অন্য কিছু নেই, শুধু সদিচ্ছা, সেটা আমরা কিভাবে আসলে বাড়াতে পারি, আপনার কি মনে হয়? সদিচ্ছার কথাটাতে না আসলে বারবার ইচ্ছা শক্তির কথা যদি বলি, সেই জায়গাটা দেখেন, আমরা যে নারীদের কথা পাবলিকলি পড়ি, তারা কিন্তু প্রত্যেকেই অনেক প্রত্যন্ত জায়গা থেকে উঠে এসেছে, স্ট্রাগল করে। অর্থাৎ কমফোর্টেবিলিটি অ্যান্ড কমফোর্ট জোনটা কি করে আমাদের একটা রিল্যাক্স একটা জায়গায় নিয়ে যায়। কিন্তু যেখানেই হচ্ছে প্রতিকূলতা, সেখানেই কিন্তু সদিচ্ছা বা ইচ্ছা, সেটা যেটাকে জয় এবং আসলে নিজেকে আগে বোঝার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমি আমার নিজের কথা দিয়ে বলতে পারি, খুবই আর্লি ম্যারেজ, বাল্য বিবাহ হতে হতে আমি বেঁচে গিয়েছি। তো ওই জায়গাটাতে আমার গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পোস্ট গ্র্যাজুয়েশন, MBA উইথ মাই ফ্যামিলি, আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি করেছি। আমাকে দেখে অনেকে প্রশ্ন করে যে নিশ্চয়ই তোমার অনেক সাপোর্ট ছিল। তো ওই জায়গাটা আমার বলবো যে সাপোর্ট ছিল কিনা ওটা নিয়ে না চিন্তা করি না, যেটা চিন্তা ছিল আই নিড টু কিপ ট্রাইং। আমি কখনো থেমে যাইনি, আমি আমার ইন্ডিভিজুয়ালিটিকে বিসর্জন দেইনি। আমি যে একটা মানুষ, আমার নিজে যে আলাদা কিছু করতে পারি, এই বোধটা আমার এত প্রবল ছিল। ওই প্রচন্ড বোধ আমার ইন্ডিভিজুয়ালিটি আমাকে অলওয়েজ এগিয়ে নিয়ে গেছে। স্টিল আমি চিন্তা করি যে
if I am stop my learning, I am a dead person. Exactly. So every day I need to do something এটাই new. আবার প্রমাণ করে যে আসলে সমতা বিধান আমরা যাই বলি না কেন, সেখানে অন্য কে কি করবে তার আগে আমরা যদি নিজে না নিশ্চিত করি, তাহলে আসলে কেউ পুরো প্লেট আমাদেরকে রেডি করে দেবে। অনেক ধন্যবাদ আপা, ভীষণ ভালো লাগলো। আমার মনে হয় দর্শক আপনারা, আমাদের বন্ধুরা সবাই এই আলোচনা থেকে অনেক অনেক কিছু জানতে পেরেছেন। আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। দর্শক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের প্রতিও আমাদের সাথে সবসময়ভাবে থাকার জন্য। থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।